কাশ্মীরে আজকে আমাদের চতুর্থ সকাল। আজকে আমরা যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। এই দেখুন দুপাশারি আপেলের বাগান দেখতে পাচ্ছেন। কাশ্মীরের সাথে দার্জিলিংয়ের একটাই পার্থক্য, দার্জিলিংয়ের বাড়িঘরগুলো পাহাড় কেটে কেটে বানানো, কিন্তু কাশ্মীরের সমস্ত ঘরবাড়ি উপত্যকাতেই বেশি। এই দেখুন দৃশ্যটা দেখুন একটু। দেখছেন পাহাড়ের ওপরে কিন্তু ঘরবাড়ি নেই, এই উপত্যকার মধ্যেই বেশি ঘরবাড়ি। এটা অ্যাকচুয়ালি একটা কাশ্মীরি গ্রাম। আমাদের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটারের, কিন্তু ড্রাইভার দাদা একদম গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভয়ও লাগছিল ভীষণ। এমনিতেই গাড়ির গতি আমি সহ্য করতে পারি না, ভীষণ ভয় লাগে। এই দেখুন গ্রামগুলো দেখুন, পাহাড়ের কোলে কি সুন্দর লাগছে। দূরে পাহাড়টা দেখুন, সাদা বরফ, মাঝখানে ঘন জঙ্গল। আর হয়তো আমরা পৌঁছেই গেছি। এবার আমরা ঢুকবো সোনমার্গ টানেলের ভেতর দিয়ে। হ্যাঁ, এই যে টানেলের কাছে পৌঁছে গেছি। এই টানেলের প্রবেশ করার আগে একরকমের দৃশ্য, আর উষ্ণতা বা টেম্পারেচারটাও একরকম। টানেলটা ক্রস করে গেলে টেম্পারেচারটা অনেকটা কমে যাচ্ছে, এবং বরফটাও বেশি বেশি ওখানে। এখন তো বরফটা অনেকটাই গলে গেছে, তাই এদিকে আর বরফ নেই বললেই চলে। কিন্তু যেই টানেলটা ক্রস করব তখনই বরফ দেখতে পাবো। এই যে লেখা আছে ওয়েলকাম টু সোনমার্গ টানেল। এই টানেলের দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 কিলোমিটার, আর এটা ক্রস করতে আমাদের প্রায় 10 মিনিট লেগে গেছে। এই যে এবার আমরা টানেলটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এবার সামনেই দেখতে পারবেন বরফটা কতটা বেশি। এই যে এবার টানেলটা বেরোবো, সামনে দেখুন বরফটা কতটা বেশি। তাও এখন কম, কারণ শীতকালে হলে পার্থক্যটা আরও বেশি বোঝা যায়। এই যে সোনমার্গ এবার আমরা পৌঁছে গেলাম। টানেলের এই পাশটা পেরোলেই আমরা সোনমার্গে প্রবেশ করে গেলাম। এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই লে পড়বে। তবে অনেকটাই দূরত্ব লে এখান থেকে, প্রায় 300 থেকে 400 কিলোমিটার। এই যে ওয়েলকাম টু সোনমার্গ। এই যে এটা ক্রস করলেই আমরা সোনমার্গের যেখানে আমরা যেতে চাইছি সেখানে আমরা পৌঁছে যাব। এই রাস্তাটা সোজা লাদাখ চলে গেল। দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে সোনমার্গে পৌঁছে গেছি। আজকে কিন্তু আমরা জুতো ভাড়া নিয়েছি, কারণ দুদিন ধরে অনেক লোকের কথা শুনেছি, কিন্তু ঠকেওছি। কিন্তু আজকে যেহেতু পাহাড়ের দিকে উঠবো, বরফের মধ্যে উঠবো, তাই জুতোটা আজকে মাস্ট ছিল, কারণ দুদিন বেশ আছাড় খেয়েছি। এখানে আমরা রিলসও বানিয়েছিলাম। 200 টাকা করে নিয়েছিল পার রিলস। অনেকের কাছে আবার 100-150 টাকাও নিয়েছে, মানে যাকে যেমন আর কি বশ করতে পেরেছে। ভালো করে রোদ উঠে থাকলে এই বরফের মধ্যেও বসে বসে ঘাম হচ্ছে জানেন। এই যে বরফের মধ্যে একটু হাঁটছি, সায়নকে ক্যামেরা করতে দিয়েছি, কিন্তু ভিডিওটাও মনে হচ্ছে উল্টো করেই করেছে। ওই যা হয় আর কি। না, আবার সোজা করলো দেখছি। এই যে একটুখানি বরফ নিয়ে ছুঁড়ে খেলছি। একটা ট্যুরিস্ট ছিল, সে আমাদের একটু ভিডিও করে দিয়েছিল, তাকে ধন্যবাদ দিলাম, কারণ এইটুকুর জন্য হয়তো আমাকে 200 টাকা চাইতো ওখানকার লোকেরা। বরফগুলো একদম কাদা কাদা হয়ে গেছে, কারণ এত ট্যুরিস্ট এসছে, সবার এই জুতোর মধ্যে ধুলোতে বরফের রঙও কীরকম বাদামি রঙের হয়ে গেছে। বরফ টরফ নিয়ে খেলার পর, ছবি টবি তোলার পর, রিলস বানানোর পর এবার আমাদের ফেরার পালা। এই পাহাড়গুলোকে একবার দেখে নিচ্ছি শেষবারের মতো, কারণ কাল তো আমরা কাশ্মীর থেকে বিদায় নেব, জম্মু যাব বৈষ্ণবমাতার দর্শন করতে। অসাধারণ দৃশ্য ছিল।
যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম একটা হোটেল দেখে, আর এই নদীটার ধারেই সেই হোটেলটা ছিল। তো লাঞ্চও করা হয়নি, প্রায় 3টে বেজে গেছিলো। এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে লাঞ্চ করে নিলাম। এই যে জ্যাকেটটা সায়ন খুললো, এই জ্যাকেটটা কিন্তু আর নিয়ে যায়নি, এখানেই পড়েছিল। কিছু দূর যাওয়ার পর মানে প্রায় শ্রীনগর ঢোকার মুখে মনে পড়লো যে জ্যাকেটটা ওই নদীটার ধারেই পড়ে আছে। যাই হোক, জ্যাকেটটা দেখে আবার একবার ওর কথাটা মনে পড়ে গেল। নদীর জলে কিছুটা হাত ভিজিয়ে নেওয়া। এখানে আমরা লাঞ্চে খেয়েছিলাম কাওয়া, আলুর পরোটা, ঘুগনি, দই, আচার আর ম্যাগি। আর ওই যে দূরে দেখছেন চপের মতো দেখতে লাগছে, ওটা কিন্তু চপ নয়, ওটা হচ্ছে একটা কাশ্মীরি কুকিজ, লোকাল বানানো। খেতে মোটামুটি ছিল, মিষ্টিটা একটু বেশি লেগেছে আমার। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ির গতিবেগটা কত ছিল, দাদা পুরো গাড়িটা উড়িয়ে নিয়ে গেছে। যাই হোক, দুপাশের এই দৃশ্যগুলো দেখে নিচ্ছি আজকে শেষবারের মতো, কারণ কালকে তো বিদায় নেব কাশ্মীর থেকে। আজকে এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। এই নদীটাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছি, কারণ নদীটা আমাদের সঙ্গে সঙ্গে গিয়েছে যেখানে আমরা গিয়েছি। কাশ্মীরকে বিদায়, কাল আবার জম্মুর উদ্দেশ্যে যাত্রা।